নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। জমে উঠেছে ফুটবল বিশ্বকাপ, তাই ফুটবল বিশ্বকাপেরই সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের বিগ ফাইটে। এভাবেও ফিরে আসা যায়। রাউন্ড অফ 32-তে জাপানের বিরুদ্ধে বিরতিতে 0-1 গোলে পিছিয়ে পড়েও রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মার্টিনেলি ও ক্যাসিমেরোর গোলে রাউন্ড অফ 16-এ পৌঁছল ব্রাজিল। বিশ্বকাপে সূর্যাস্ত হল জাপানের। ক্রোয়েশিয়া ও আইভরি কোস্টের বিজয়ীর বিরুদ্ধে এবার রাউন্ড অফ 16-এ মুখোমুখি হবে নেইমারের দেশ। জাপানের বিরুদ্ধে এই ম্যাচ নিয়ে কি বললেন দুই প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি ও আলভিটো ডিকোনা? কারণ জাপান যে লড়াই দিয়েছে সেকেন্ড হাফটা ওরা নেবেই, কিন্তু প্রচন্ড প্রেশার করলো। তা যতই হোক টিমটার নাম ব্রাজিল না, রাখতে পারলো না এবং এত ডিফেন্সিভ চলে গেল যার জন্য এই অবস্থা হলো এবং প্রচন্ড প্রেশার দিয়েছে সেকেন্ড হাফ জাপান। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, এটাই কি মানে কাল হয়ে দাঁড়ালো খালি ওদের এর কাছে, বিপক্ষ জাপানের কাছে? মানে আমরা হ্যাঁ, নিঃসন্দেহে জাপান তো ওদের চেয়ে র্যাঙ্কিং এ বলো এতে বলো সবকিছুতেই পেছিয়ে আছে। কারণ সেখানে জাপান যে লড়াই দিয়েছে এটা একটা হ্যাটসঅফ টু জাপান। কারণ ব্রাজিল তো একটা বিরাট নাম না, একটা এশিয়ান কান্ট্রির টিম এরকম ফুটবল খেলেছে। তবে আমার মনে হয় সেকেন্ড হাফে অনেক বেশি ডিফেন্সিভ চলে গেল, যার জন্য এদের আটটা যতগুলো বড় প্লেয়ার তেরা এবং যে সেকেন্ড গোলটা খেলো ডিফেন্ডার খেয়ালই করেনি যে ওই প্লেয়ারটা ওখানে দাঁড়িয়ে আছে। যা আমার তাই হলো। জাপানের গোলটা প্রসঙ্গে কি বলবে? প্রথমার্ধে জাপানের গোল তুলে নেওয়া, বল তুলে নিয়েছে, ওরা হাফ লাইন মিস পাস করেছে এবং দুটো স্টপার কি করলো, পেছিয়ে গেল। কারণ ওখানে যদি চেস করতো ওরা খুব ফ্রি গোল করতে পারতো না এবং যথেষ্ট ভালো গোল করে গেছে। আমি জাপানকে হ্যাটসঅফ দেবো, একটা ব্রাজিলের মতো টিমকে এতক্ষণ আটকে রেখে যে হেরে যেতে পারে, কিন্তু এই লড়াই সবাই মনে রাখবে। এবং যেটা হচ্ছে যে নেইমারকে ছাড়া আজকে কিন্তু ব্রাজিল খেললো। হ্যাঁ, নেইমার তো ইনজুরি আছে, ফিট নয়, হয়তো নামায়নি, সেটা কোচ তো জানে কি করবে। যাই হোক, এরা এই গাঁটটা উজড়ে গেল না ব্রাজিল, এটা একটা গাঁট ছিল জাপান তো ভালো ফুটবল খেলেছে না এই ওয়ার্ল্ড কাপে। আজকেও ভালো খেলেছে, ফার্স্ট হাফ খুবই ভালো খেলেছে। সেকেন্ড হাফে 10 মিনিট ব্রাজিল এত প্রেশার দিল সেটা নিতে পারলো না। এটা কি আনসেলত্তির একটা বলতে পারো চালের কাছে আজকে জাপানের হার? হ্যাঁ, নিঃসন্দেহে কোচ বলেই দিয়েছে 10 মিনিট একদম বোমবার প্রেশার দাও, সেই প্রেশারে এটা ডিসজয়েন্টেড হয়ে গেছে। এবং আরেকটা জিনিস দেখা গেল যে মানে ভিনিসিয়াস জুনিয়র যেটা পোস্টে লেগে মানে ব্রাজিল হয়তো 2-1 গোলে জিতলো, কিন্তু যেটা পোস্টে মানে ব্রাজিলের তো হয়তো আরো আগে গোল মনে হয় এগিয়ে যাওয়া উচিত ছিল, তাই না? হ্যাঁ, সেকেন্ড হাফটা বলছে ব্রাজিল খুব ভালো ফুটবল খেলেছে, অনেক প্রেশার করেছে জাপান, যেটা রাখতে পারলো না। যতই হোক মানে বড় টিম কাছে হার তো হয়ে গেল, হেরে গেল, এই তো খেলা শেষ হয়ে গেল। যাই হোক, এই হার জাপানের মানে আমি তোমায় বলবো যে একটা বীরের মতো হেরেছি, যা একটা ব্রাজিলের মতো টিমকে এতক্ষণ করেছে। যাই হোক, লড়াই করেছে বেচারিরা, পারিনি। কারণ জাপান র্যাঙ্কিং এর দিক দিয়ে ব্রাজিলের চেয়ে তো অনেক পিছিয়ে আছে না, এবং জাপান যে ফুটবল প্রদর্শন করলো সেটা সবাই মনে রাখবে। আলবিটো, ব্রাজিল জাপান ম্যাচ একটা রুদ্ধশ্বাস ম্যাচ, ড্রামাটিক একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত, এবং মানে একদম ইনজুরি টাইমে ব্রাজিল এর মতো দলকে তাদের ম্যাচ জেতার জন্য ইনজুরি টাইম পর্যন্ত অপেক্ষা করতে হলো। কি বলবে? সত্যি একটা দারুণ ম্যাচ দেখলাম।
একটা টাইমে মনে হচ্ছিল ব্রাজিল হারবে, একটা টাইমে মনে হচ্ছিল ম্যাচটা এক্সট্রা টাইমে যাবে, কিন্তু আলটিমেটলি ব্রাজিল যেভাবে কামব্যাক করেছে দ্বিতীয় হাফে, মানে ব্রিলিয়েন্ট পারফরমেন্স, মানে সত্যি ব্রিলিয়েন্ট পারফরমেন্স। আমরা ওই টিপিক্যাল একটা ব্রাজিলিয়ান টাচ, ব্রাজিলিয়ান মুভমেন্টস, ওইরকম একটা খেলা দেখলাম দ্বিতীয় হাফে। মানে যত ম্যাচ যাচ্ছে তত দেখে মনে হচ্ছে এই ব্রাজিল টিম অনেক অনেক ভালো জায়গায় যাচ্ছে কিংবা ভালো পারফরমেন্স দিচ্ছে। মানে আউটস্ট্যান্ডিং কামব্যাক আর দারুণ একটা ভিক্টরি পেয়েছে ব্রাজিল টিম। জাপানের গোলটা নিয়ে কি বলবে? ফার্স্ট হাফে জাপানের ওই একটা গোল, মানে মাঝমাঠ থেকে বলটা ধরে ছেলেটা গোল করে গেল। দেখো, সেটা ব্রাজিল হোক, জাপান হোক, যে কোনো দল হোক, চান্স তো ওরা ক্রিয়েট করবে, গোল তো করবে। এমন নয় কি ব্রাজিলকে গোল করে দিয়েছে বলে মানে অনেক কিছু হলো, সেটা নয়। যে কোনো দেশ যে কোনো টিমের সাথে গোল করতে পারে। আগের দিন জর্ডান আর্জেন্টিনার বিরুদ্ধে গোল করেছে, কথাটা ওইটা না। আউট অফ নোওয়্যার হঠাৎ করে জাপান একটা লিড নিয়ে নিয়েছ, সেই জায়গায় তুমি যদি দেখো ওই যে গোলটা করলো স্যানো, যেভাবে বলটাকে টেনেছে, ক্যাজমিরো হয়তো একটু স্লো, আমি জানি না এই জায়গায় আমি ক্যাজমিরোকে একটু স্লো বলবো কিংবা আরেকটা হতে পারে, যেহেতু একটা হলুদ কার্ড দেখিয়েছিল ক্যাজমিরো, হয়তো এই জায়গায় ওকে ছাড়তে হয়েছে, কারণ ক্যাজমিরো এমন একটা ফাইটার, সবসময় ওই জায়গায় গিয়ে ও ট্যাকল করে, কিন্তু এই জায়গায় ও ট্যাকল করেনি। যাই হোক, গোলটা কনসিড করেছে, তারপরে ব্রাজিল আরো ভালো সুন্দর ফুটবল খেলতে শুরু করেছে, আর সেই জায়গা থেকে কামব্যাক করে। এটাই তো ব্রাজিল, আমরা তো এই ব্রাজিলকেই তো দেখতে চাই। মানে যেটাকে আমরা সাম্বা ফুটবল বলি, সেটাই কিন্তু আগে দেখা গেল পুরো সেকেন্ড হাফটা। দেখো, মাঝে মাঝে ওরা চেষ্টা করেছে, টাচির যেমন ফেলেছে টিকি টাকা সাম্বা ফুটবল যেমন বলে, ওই দিনে হয়তো সাম্বা ফুটবল ছিল, এখনকার দিনে হয়তো টিকি টাকা ফুটবল বলা যায়। বাট ইয়েস, দেয়ার ওয়াজ সাম গ্লিমসেস অফ ব্রাজিলিয়ান টাচিজ। আর তুমি যদি দ্বিতীয় গোলি বা যদি দেখো, মনে হচ্ছিল গুইমেরেজ ওই জায়গা থেকে শট মারবে, আর দুটো কিছু একটা হতো, হয় একটা শট ব্লক হয়ে যেত, না হলে গোলে মারতো, যেখানে গোলকিপার হয়তো সেভ করতো, না হলে গোল হতো। কিন্তু এমন ভাবে বল বাড়িয়েছে, মার্টিনেলি যেই জায়গাটাকে ক্রিয়েট করেছে, বলটাকে রিসিভ করে অসাধারণ মানে ফিনিশ করেছে। এই জায়গায় অন্য কোনো প্লেয়ার থাকলে হয়তো আরো 1-2 সেকেন্ড দেরি করতো, আরো 1-2 সেকেন্ড দেরি করলেই দেখবে গোলকিপার হয়তো সেভ করে দিত। আর ওর যে কুইক টাচ, কুইক ফিনিশ, তাতে গোলকিপার মানে বুঝতেই পারিনি ও এত তাড়াতাড়ি মারবে। এটা কি মনে হয় যে ব্রাজিলের মতো হেভিওয়েট যারা 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, সেই দলের কাছে মানে ওই যে একটা যে প্রেশার, ওই প্রেশারটার কাছে উপকার হয়ে গেল জাপান? দেখো, কাউকে কিন্তু এখন ছোট করে লাভ নেই। জাপান যা ফুটবল খেলে কোয়ালিফাই করেছে, হ্যাঁ, তা একটা টাইমে হয়তো অনেকজনই প্রেডিক্ট করেছিল জাপান হয়তো ব্রাজিলকে হারাবে। ওই দিনগুলো চলে গেছে, যারা সবাই বলবে ব্রাজিলই জিতবে, ব্রাজিলকে হারানোর কোনো টিম নেই না। এখন যেই ভালো খেলবে তাদের জিতার চান্স থাকে। আর আমি আজকে খুশি, আমি এজ এ ব্রাজিল সাপোর্টার, আমি খুশি ব্রাজিল জিতেছে। কিন্তু জাপান, যদি সত্যি কথা বলি, যদি সবাই যদি ওয়ার্ল্ড কাপ দেখেছে লাস্ট 3টে ম্যাচে, আমি তো বলবো যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়ে তারা কোয়ালিফাই করেছে। আর আজকে এটাই আশা ছিল কি ওরা ব্রাজিলকে ফাইট দিয়েই ছাড়বে, এন্ড দে হ্যাভ ডান ইট। ওরা ফাইট দিয়েছে, আর আলটিমেটলি আমরা সবাই জানি একটাই উইনার হয়, সেটা তো ব্রাজিল হয়তো হয়েছে। বাট ব্রাজিল, আমি খুব খুশি জাপান আর এশিয়ান ফুটবলের জন্য যেভাবে ওরা ফাইট দিয়েছে। এক্স্যাক্টলি। আর একটা জিনিস আলভি, যেটা হচ্ছে যে দেখলাম যে ভিনিসিয়াস জুনিয়র যেটা একটা বারে মানে পোস্টে লেগে ফিরে এলো, রিবাউন্ড হয়ে ফিরে এলো, তাহলে তো ব্যবধানটা তো আরো বেড়েই যেতে পারতো সেকেন্ড হাফে। দেখো, কোন বলটা কোন জায়গায় কে লেগে এসেছে সেটা দরকার নেই। দেখো, ব্রাজিল জিতে গেছে, সেটা নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত। ভিনিসিয়াস জুনিয়র সেই জায়গায় মেরেছিল, গোলকিপার দারুণ সেভ করেছে। এই জায়গায় তুমি যদি দেখো, মার্টিনেলির ওই শটটাই গোলকিপারের প্রায় একটু হাতে লেগেছিল, কিন্তু গোলপোস্টে লেগে গোলে ঢুকে গেছে। এগুলো হবেই, মাঝে মাঝে প্লেয়ার হিরো হবে, কখনো কখনো দেখবি গোলকিপার হিরো হবে। আজকে গোলকিপার সুজুকি প্রায় হিরো হয়ে গেছিল, কিন্তু ব্রাজিল ওই জায়গা থেকে হিরো হয়ে গেছে।
মানে এইগুলো পার্ট অফ লাইফ, কে কখন কি করবে কেউ জানি না। আজকে হয়তো এই করতে করতে ব্রাজিল এত সুন্দর খেলা খেলে যদি এটা টাই ব্রেকারে গিয়ে যদি ব্রাজিল আউট হয়ে যেত টুর্নামেন্ট থেকে, অনেকজন দুঃখ পেত, অনেকজন বলতো ব্রাজিল কি ফুটবল খেলেছে কিন্তু টাই ব্রেকারে হেরে গেছে। কিন্তু যাই হোক, এটা হয়নি। আমরা সবাই ব্রাজিল সাপোর্টার যারা আছে সবাই খুশি। আশা করি ব্রাজিল যত আগে যাবে ততই ভালো লাগবে, কারণ ব্রাজিল থাকা মানে ওয়ার্ল্ড কাপ দেখা, আর ওয়ার্ল্ড কাপ তখনই জমবে ব্রাজিলের মতন টিম আরো এগিয়ে গেলে। থ্যাংক ইউ। ময়দানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ময়দানি কিচির মিচিরে। তিনি ছিলেন ছোট মাঠের বড় কর্তা। সেই শঙ্কর দাসের স্মরণ সভা পালিত হল সোমবার পাঞ্জাব স্পোর্টস তাঁবুতে। হাজির ছিলেন ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ অগণিত গুণমুগ্ধরা। এসেছিলেন বাগানের সভাপতি দেবাশিস দত্ত, প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য সহ বিশিষ্টরা। সকলেই শঙ্কর দাসের স্মৃতিচারণা করেন। আর শঙ্কর দাস চলে যাওয়ায় এবার ব্যাটন রবিন ঘোষদের হাতে। কি বলছেন সেই রবিন ঘোষ? গত 4 জুন আমরা আশুতোষ কলেজের টেন্টে একত্রিত হয়েছিলাম। জোড়াবাগান ক্লাবের পক্ষ থেকে স্বর্গীয় শঙ্করদা যেরকমভাবে ময়দানের সমস্ত ক্লাবের কর্মকর্তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, ঘটনাক্রমে আমারও উপস্থিত হওয়া সেই দিনের কার্যক্রমে। তো আমিও 3-3.5 বছর ধরে সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি, কিন্তু কলকাতায় একটা বসার ব্যবস্থা নেই। আমাদের একটি কেন্দ্র রয়েছে এনসি, যেটাকে ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স বলে। সেটা এতটা দূরে সাধারণ মানুষের পক্ষে যাওয়া খুব কঠিন। তো খোকাদার সাথে প্রায়শই আলোচনা হতো এবং শঙ্করদাও বলতেন যে একটা এখানে বসার ব্যবস্থা করলে ভালো। এবং ঘটনাক্রমে আমরা আশুতোষ কলেজের যে টেন্ট আছে, প্রিন্সিপাল খুব ভদ্র এবং সজ্জন ব্যক্তি, উনি বসার জন্য আমাকে অ্যালাউ করলেন এবং সেখানে বসে শঙ্করদা নিয়মিত প্রায় সপ্তাহে 2 দিন করে বসছিলাম যে কিভাবে কতজন আসবে একটু ভালো করে করতে হবে। প্রতি বছরই করি। সরোজদা মারা যাওয়ার আগে আমাকে বলে গেছে শঙ্করটা চালিয়ে যেও। এই ছোট ছোট জিনিস ময়দানে যেটা ক্ষতি, এটা অপূরণীয় ক্ষতি। কেন আজকে আমাদের জেনারেশনের পর নেক্সট জেনারেশন আসছে না, এবার সেই আমাদের জেনারেশন কমে যাবে। আমার সত্যি আশঙ্কা হচ্ছে এর পরে ফুটবল বা ক্রিকেট ঘরের মাঠে কিভাবে চলবে। কেন আমি কর্তার সঙ্গে শুধু ওতপ্রোতভাবে জড়িত ছিলাম না, আমরা ফ্যামিলি ফ্রেন্ড। আজকে হঠাৎ করে শঙ্করদা হারিয়ে যাওয়াটা এখনো মেনে নিতে পারিনি, যে বুঝতে পারছি না যে এখনো উনি নেই। এবার যা করতাম আমরা দুজনে মতভেদ করে বা আলোচনা করে করতাম। আজকে একটা সামনে একটা পুরো অন্ধকার ফাঁকা জায়গার মধ্যে আমি পড়ে গেছি, ভেবে পাচ্ছি না কিভাবে চলবো ভবিষ্যৎ। কেন আমরা যারা ছোট ক্লাব করি, একদিন খেলা অ্যাবান্ডন হয়ে গেলে বা পরিত্যক্ত হলে অনেক টাকা খরচা হয়। সেই কথা ভেবেই আমরা খাটতাম, শঙ্করদা বা আমরা যে খাটতাম তার সেই কথাটা ভেবে। এইভাবেই শঙ্কর দাসের স্মৃতি আঁকড়ে এগিয়ে যেতে চান রবিন ঘোষরা। সুকন্যা মুখার্জির রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।